হয়তো বা কোনো কোনো রাজনৈতিক কূটকৌশলে পড়ে বর্তমানে তারা যখন আমরা দেখেছি কাদের মোল্লার ফাঁসির রায়ের আগে তাদের একটা ভূমিকা ছিল, তারপরে যখন ফাঁসির রায় আসলো তখন আমরা দেখেছি, কিন্তু এই গতকাল বা তার শুক্রবার বৃহস্পতিবারে মনে হয় তাদের উপরে যে জল কামান বা পুলিশি আক্রমণ চালানো হয়েছে, সেখানে দেখবেন যে গণজাগরণ মঞ্চটাকেও ওই ব্রিটিশ পিরিয়ডের ডিভাইড অ্যান্ড রুল ওই কনসেপ্টে ইউজ করে কোনো না কোনো ভাবে সরকার এটাকে ডিভাইড করেছে 4 বা 5 ভাগে। এখন 5টা না 6টা মাইক্রোফোন আছে, এক একজন এক এক ভাষায় কথা বলছে এবং একজনকে একজনের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এইটা মনে রাখতে হবে যে একটা না একটা সময় আমাদেরকে এটার মূল্য দিতেই হবে, কারণ আমরা কিন্তু যদিও এটার মধ্যে কোনো সরকারি মদত থাকে বা এখন উঠিয়ে নেওয়া হয়, তবুও কিন্তু এই প্ল্যাটফর্মটাকে কিছু জনগণ মেনে নিয়েছে এবং শুধুমাত্র রাজধানীতে বুকে না, আপনি দেখবেন যে 64টি জেলায় কিন্তু গণজাগরণের শাখা হয়ে গেছে এবং উপজেলা পর্যায় পর্যন্ত চলে গেছে। তাহলে এটাকে আমি সীমিত করতে পারবো না, কিন্তু আমরা এখন যেসব ঘটনা ঘটাচ্ছি পুলিশকে দিয়ে, একটা না একটা সময় আমি জানি যে এরা ঘুরে দাঁড়াবে, সেই কষ্টটা হয়তো বা সরকারকে বেয়ার করতে হবে। স্যার, আপনি দুটি বিষয়ে একটু কথা বলবেন। নিউ লিবারালিজম সম্পর্কে আপনি বলছিলেন এবং গণজাগরণ মঞ্চ নিয়ে নিশ্চয়ই কথা বলেন। আমরা একটা বিরতি নিচ্ছি স্যার, তার সঙ্গেও যদি আপনি একটু যুক্ত করেন যে বর্তমান সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি বিএনপি, বারবারই বলে যে তারা অবৈধ সরকার। এই সরকারের আনা একটি সংশোধনীকে কেন্দ্র করে বাতিলের দাবিতে আগামীকাল বিএনপি একটি হরতাল ডেকেছে। সেই হরতালটা কি সরকারকে এক ধরনের স্বীকৃতি দান কিনা বা এটার জরুরি ছিল কিনা সেই প্রসঙ্গেও স্যার যদি আপনি একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। অধ্যাপক ফেরদৌস হোসেন, আপনি নিউ লিবারালিজম এবং গণজাগরণ মঞ্চ নিয়ে বলার পাশাপাশি যদি বিএনপি আগামীকাল হরতাল ডাকার যৌক্তিকতা নিয়ে একটু বলেন। আচ্ছা, আমি ক্লিয়ার করি একটা একটা করে, যে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন গণজাগরণ মঞ্চ নিয়ে আপনি এখান থেকে কতগুলো দাবি কিন্তু উত্থাপিত হয়েছে। একটা হলো যুদ্ধাপরাধীদের বিচার, এবং এটা নিয়ে আমার মনে হয় গণজাগরণ মঞ্চ সংশ্লিষ্ট বাম, আওয়ামী লীগ সবাই এক ছিল, এক অভিন্ন স্লোগান ছিল এখানে। আরেকটা ছিল জামাত নিষিদ্ধ, এটা নিয়েও ওই সময়ে কিন্তু একই আওয়াজ ছিল। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, এটা নিয়ে কিন্তু ভিন্ন আওয়াজ ছিল। আপনি লক্ষ্য করবেন যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি যখন উত্থাপিত হয় তখন আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে সায় দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? যে 14 দলভুক্ত যে সমস্ত দল, 14 দলের অন্তর্ভুক্ত রুলিং পার্টির যে জোট, সেই জোটের মধ্যে তো ধর্মভিত্তিক বেশ কয়েকটি দল রয়ে গেছে। যেমন এই যে মিসবাউর রহমানের তারপরে এই যে আপনার চট্টগ্রামের মাইজ ভান্ডারি, এরা তো খুব কি গুরুত্বপূর্ণ, এরা না হোক কিন্তু তাদের জোটভুক্ত। ইভেন মহাজোট যখন হয়েছিল তখন আপনি ওই 1800 পিরিয়ড যে দল জাকের পার্টি, তারাও কিন্তু তাদের দলভুক্ত। তার মানে হচ্ছে যে এই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ যদি আপনি বলেন, এটার কিন্তু ক্যানভাস অনেক বড়। এটাতে আওয়ামী লীগ নট ইন্টারেস্টেড। এখন জামাত নিষিদ্ধ যদি বলেন আপনি, তো জামাত নিষিদ্ধ বলছেন, নিজাম বলছেন না। কারণ কি? যে নিজাম ইসলামও কিন্তু আপনার ওই 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি। মুসলিম লীগ নিষিদ্ধ কিন্তু আপনি বলছেন না, বলছেন জামাত নিষিদ্ধ। কারণ কি? কারণ জামাত পলিটিক্যালি সার্ভাইভ করেছে, ওরা করেনি। তো জামাত নিষিদ্ধের দাবিটা উঠতে পারে, এটা আমি সঙ্গতই মনে করি। কিন্তু প্রশ্ন হলো যে এখন কিন্তু আবার আওয়ামী লীগের মধ্যে দুইটা সুর লক্ষ্য করা যাচ্ছে। কেউ বলছে জামাতকে নিষিদ্ধ করতে হবে, যারা একটু বাম ওরিয়েন্টেড বা জাসদ টাসদ এরা বলছে। আবার আপনি আজকেই কিন্তু লক্ষ্য করেছেন যে না, জামাত নিষিদ্ধ করলে একটা বিপদ আছে, ডেঞ্জার আছে, অতএব জামাতকেও নিষিদ্ধ করা যাবে না, এরকম একটা আওয়াজও কিন্তু আওয়ামী লীগের মধ্যে আছে। এখন প্রশ্ন হলো যে একটা হতে পারে যে একটা উইশফুল থিঙ্কিং থেকে, যে না আমার একটা গুড উইল, এখান থেকে আমি ফিল করছি যে জামাতকে নিষিদ্ধ করলে ওরা আরো নিউসেন্স ক্রিয়েট করবে, সো নিষিদ্ধ না করে একটা ডেমোক্রেটিক ফোল্ডের মধ্যে এদেরকে রাখি, একটা স্পেস দিই তাদের, জনগণ রিজেক্ট করুক, আমি আমার পলিটিক্সকে এগিয়ে নিই। এটা হচ্ছে একটা পজিশন। আরেকটা পজিশন হলো যে জামাতকে নিষিদ্ধ করে তার উপরে রিপ্রেশন চালাই, সে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এটা হলো আরেকটা পজিশন। এখন কোনটা বেটার এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, এটা আমি জনগণের হাতে ছেড়ে দিচ্ছি। আর আপনি যে কথা বললেন, রাইট, আপনি যেটা বললেন যে এই লেজিটিমেসির কোশ্চেন আপনি কিন্তু উত্থাপন করেছিলেন, যে বিএনপি আওয়ামী লীগকে লেজিটিমেট গভর্নমেন্ট বলে না। দেখেন, লেজিটিমেসির দুইটা দিক আছে। একটা হলো লিগাল লেজিটিমেসি, এটা নিয়ে ডিবেট হতে পারে, এটা নিয়ে লিগাল নানা ফাইট হতে পারে, লিগাল পয়েন্ট নিয়ে আর্গুমেন্ট হতে পারে। আরেকটা হচ্ছে পপুলার লেজিটিমেসি। আপনি পপুলার লেজিটিমেসি এবং এই যে ইলেকশন, যেটাকে আমরা বলি যে ডেমোক্রেসির একটা ফান্ডামেন্টাল ভিত্তি, যেটা যেখানে ইলেকশন হবে একটা কম্পিটিটিভ ইলেকশন এবং সেই ইলেকশনটা ফেয়ার অ্যান্ড ফ্রি হবে। এখানে কিন্তু কম্পিটিটিভ ইলেকশনও হয় নাই,
আর যে ইলেকশন হয়েছে সেটাও কিন্তু ফ্রি এবং ফেয়ার হয় নাই। এখন এইটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই গভর্নমেন্টের পপুলার লেজিটিমেসি কোশ্চেনেবল থাকে, বা লেজিটিমেসি নিয়ে কোশ্চেন করা যেতেই পারে। এবং এই কোশ্চেন যে শুধুমাত্র বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে তা কিন্তু না। আপনি সিপিবি, বাসদ, গণফোরাম, অন্যান্য অনেক দল, বাম মোর্চা, এদের পক্ষ থেকেও কিন্তু এই প্রশ্নগুলো উত্থাপন করা হচ্ছে। এবং আপনি লক্ষ্য করবেন, আমি বলি প্লিজ, আমি এটা শেষ করে দিচ্ছি। আপনি লক্ষ্য করবেন যে এর আগে যখন নির্বাচন আওয়ামী লীগ বিজয়ী হলো, তখন জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমস্ত পশ্চিমী দুনিয়ার হেড অফ দি গভর্নমেন্ট কিন্তু সেই সরকারকে অভিনন্দন জানিয়েছিল। কিন্তু এখন আপনি দেখেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অভিনন্দন জানায় নাই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী দুনিয়ার পক্ষ থেকে কিন্তু এই সরকারকে অভিনন্দন জানানো হয় নাই, যারা নিজেদেরকে ডেমোক্রেটিক বলে ওন করে। এই ক্রিটিক্যাল কোশ্চেন আমি আবার আসছি। এখন মাই কোশ্চেন ইজ যে স্যার যেটা বললেন যে নিউ লিবারালিজমের এই ফোল্ডের মধ্যে ট্রু ডেমোক্রেসি ফাংশন করে না, এটা তো করেই না, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। কারণ হচ্ছে যে নিউ লিবারালিজম কি চায়? নিউ লিবারালিজম চায় হচ্ছে ক্যাপিটালের অবাধ বিচরণ, এবং ক্যাপিটালকে ফ্রি করে দিয়ে, মার্কেটকে ফ্রি করে দিয়ে তার এক্সপ্লয়টেশনটাকে ম্যাক্সিমাইজ করার পক্ষে হচ্ছে নিউ লিবারালিজম। এবং সেইটা করার জন্যে আপনি লেবারের উপর বা সোসাইটির যেসব ফোর্সেসগুলো ওই ক্যাপিটালকে বাধাগ্রস্ত করে তার উপর নিয়ন্ত্রণ, এটা কিন্তু আবার নিউ লিবারালিজম তারা তাদের মানে থিওরিটিক্যাল ফ্রেমের মধ্যে এবং প্র্যাকটিসের মধ্যে এটা তারা নিয়ে আসে। এখন আমার প্রশ্ন হলো যে এই নিউ লিবারালিজমের ফর্মে আপনি দেখেন যে সবচেয়ে বেশি ডেমোক্রেটিক বলে যারা দাবিদার, সেই সমস্ত দেশগুলোই অন্যান্য দেশের জাতীয় মুক্তি, জাতীয় স্বাধীনতা, জাতীয় আকাঙ্ক্ষা এবং জাতীয় মানে দমনের উপর ব্যাপক দমন এবং নিপীড়ন চালায়। কাজে এই যে কন্ট্রাডিকশন গুলো, এই কন্ট্রাডিকশন কিন্তু নিউ লিবারাল পলিটিক্স এর মধ্যে ব্যাপকভাবে আছে। স্যার আপনি বলেন, আপা আপনি কি 30 সেকেন্ডে কিছু যোগ করবেন? আমি 30 সেকেন্ডে শুধু এটা বলবো যে ফেরদৌস ভাই যেটা বলেছেন লেজিটিমেসি নিয়ে, হ্যাঁ অবশ্যই সেটা নিয়ে একটা আইনগত সাংবিধানিক দিক আছে, আর একটা হচ্ছে যে রাজনৈতিক নৈতিক একটা দিক আছে। এবং বিএনপির যে তারা বলে, তারা দেশনেত্রী বলেন বেগম খালেদা জিয়াকে, এবং এটা গণতান্ত্রিক দল, তাদেরকে তো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে কেউ বলেনি। সেই জন্য তারা যে অবৈধ বলে যাচ্ছে, সেখানে আপনার আমরা জানি যে 154টি আসন প্রায় আনকন্টেস্টেড ছিল, তারা নির্বাচনে জানি। আজকে আপনি জানেন যে 4টি উপজেলা বাই ইলেকশন হয়েছে, সেখানেও কিছু ক্ষেত্রে তারা অংশগ্রহণ করেছে, তারা বর্জন করেছে। আমরা এটাও জানি যে আমাদের যে প্রায় 500টি উপজেলা আছে, কয়েকদিন আগে যে নির্বাচন হয়ে গেল, যদিও আমরা বলি যে স্বতন্ত্র, কিন্তু আমরা এটা জানি যে তারা টিকিট নিচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় সরকার নির্বাচন নিশ্চয়ই সেই কনটেক্সট আলাদা। না, তারা সেখানে যাবেন কেন? তাদের স্থানীয় সরকার নির্বাচন তাদের আসা উচিত ছিল না। এই বৈধতা নিয়ে যদি প্রশ্ন আসে, তখন কিন্তু সবটি বড় ক্যানভাসে যখন বলছেন সেইখানে নিয়ে আসা প্রশ্ন আসবে। আমি একটু অধ্যাপক আবুল কাশেমুল্লাহর কাছে আসবো। আমি শুধু অধ্যাপক ফেরদৌস হোসেন আপনাকে বলে রাখি যে আমরা যখন বিএনপিকে এই বাজেট সম্পর্কে বলতে বলেছিলাম, তারা বলেছিল যে সরকার কোনো লেজিটিমেট কিছু না, তারা বাজেট নিয়ে কোনো কথা বলবে না, অন্য অনেক কিছু নিয়ে আসলে সরকার নীতি নির্ধারণ নিয়ে কোনো কথা বলতে পারে না, কোনো কিছু নিয়ে তারা কথা বলতে চান নাই অফিশিয়ালি, কারণ এই সরকারের কোনো স্যার আপনি যদি প্রথমে বিএনপি সম্পর্কে একটু মন্তব্য করে নেই। সেটা হলো বহু বছর ধরে, অন্তত গত 6-7 বছর ধরে বিএনপির প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক বক্তব্য নেই। একটা রাজনৈতিক দলের যেরকম তাদের মূল বক্তব্য হলো যে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে, তারপরে খালেদা জিয়ার বাড়ি সরকার বাজেয়াপ্ত করেছে। আওয়ামী লীগের কয়েকটা আছে, যেমন আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গঠনের কথা বলে, এটা ব্যাখ্যা করে বলে না, কিন্তু মানুষকে মোহগ্রস্ত করার জন্য। 2 নাম্বার, উন্নয়নের কথা খুব বলে প্রাইম মিনিস্টার এবং অন্যরা, এটারও এক ধরনের মুগ্ধতা আছে। এবং এই উন্নয়নের কথাটা জিয়াউর রহমান বলতেন যখন প্রেসিডেন্ট ছিলেন, প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন, যে উন্নয়ন সেই উন্নয়ন এখন বিএনপি থেকে সরে আওয়ামী লীগের মুখে চলে আসছে। তো যাই হোক, যে কথাটা বলছি যে নিও লিবারালিজমের পলিটিক্সের দিকে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে দেখব যে নিও লিবারালিজম সিভিল সোসাইটি খাড়া করেছে রাজনীতির মাঝখানে। আগে আমাদের রাজনীতি এবং পৃথিবীর সর্বত্রই রাজনীতি রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল। এখন আমাদের দেশে 1980-র দশক থেকে সিভিল সোসাইটি বলে একটা ফ্যাক্টর, এটা হলো এই যুক্তরাষ্ট্র ব্রিটেনের পলিসি অনুযায়ী, ওয়ার্ল্ড ব্যাংক IMF এর পলিসি অনুযায়ী সিভিল সোসাইটি তৈরি হয়েছে। এটা তো ছিল না আমাদের, এখন অনেকে অনেক কিছু লিখছে। এবং এই সিভিল সোসাইটি 1980-র দশকে তীব্রভাবে, প্রবলভাবে, ভয়ানকভাবে আওয়ামী লীগ এবং বিএনপিকে ডিপলিটিসাইজ করার চেষ্টা করেছে। এই সিভিল সোসাইটি